হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে আমরা পড়ব ক্লাস 8-এ অণুজীবের জগৎ চ্যাপ্টারটি। অণুজীবের জগৎ তোমাদের ফাইনাল টার্মেও আছে, এখান থেকে কিন্তু একটা ভালো সার্টেন নম্বরে কোয়েশ্চেন আসবে। তো এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ফার্স্ট অফ অল তো বেশি কথা না বলে আমরা ক্লাসে এগিয়ে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অণুজীবের জগৎ। এই তোমরা হয়তো অণুজীব নামটা আগে শোনোনি, হয়তো শুনেছো কিন্তু মানে জানো না অণুজীব কী। অণুজীব কথাটা ভালো করে যদি দেখো, এখানে একটা ওয়ার্ড জীব আছে। এই জীবটাকে তো আমরা সবাই চিনি, জীব কাকে বলে, কিন্তু সামনে একটা অণু আছে। আর অণু অণু ওয়ার্ডটাও কিন্তু আমরা সবাই জানি। অণু কি সব থেকে ছোটো যেটা হয়, অণুর থেকেও ছোটো পরমাণু হয়, কিন্তু অণু নর্মালি অনেক ছোট হয়, যাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। সেরকম জীবকেই বলা হয় অণুজীব, যাদের খালি চোখে দেখা যায় না, যাদের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, অনেক ছোট জীব, তাদেরই বলে অণুজীব। এবার তোমরা যদি অণুজীবের কোনো এক্সাম্পল জিজ্ঞেস করো, তোমরা বাড়িতে পাউরুটি তো খাও, বইয়েও এক্সাম্পলটা দেওয়া আছে। পাউরুটি খাওয়ার পর অনেক দিন যদি তুমি জলীয় বাষ্পের মধ্যে বা খোলা রেখে দাও, তার উপর দেখবে কালো কালো একটা কিছু পড়েছে। যদি সেখানে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখো, তাহলে কিন্তু দেখতে পাবে কিছু কিছু পোকা জন্মেছে। সেই পোকা বা ব্যাকটেরিয়াগুলোই হলো অণুজীব। এবার আমরা অণুজীবদের কথা সৃষ্টি করব। এই অণুজীব সব থেকে পুরনো, প্রায় 350 বছর আগে পৃথিবীতে এসছে, আর কোনো চেঞ্জেস ছাড়া এখনও কিন্তু বেঁচে আছে। পৃথিবী সৃষ্টির সময় থেকেই কিন্তু, যবে থেকে পৃথিবীতে প্রাণীর সৃষ্টি হয়েছে তবে থেকে এই অণুজীবেরা আছে। তারপর অনেক প্রাণী জন্মেছে, অনেক জন্তু জানোয়ার সব জন্মেছে, তারা কিন্তু একে একে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এই অণুজীবেরা কিন্তু বিলুপ্ত হয়নি, অণুজীবটা কিন্তু স্টিল এখনও পাওয়া যায়। তখনও সায়ানো ব্যাকটেরিয়া পাওয়া যেত, এখনও সায়ানো ব্যাকটেরিয়া পাওয়া যায়। এবারে আমরা এই অণুজীবদের বৈশিষ্ট্য পড়ব। ওকে, আমাদের কিন্তু অণুজীবের বৈশিষ্ট্য জানতে হবে। এই কোয়েশ্চেনটি কিন্তু লং কোয়েশ্চেনে, বড় কোয়েশ্চেনে কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। অণুজীবদের বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য ফার্স্ট পয়েন্ট কী হতে পারে তোমরা বলো? অণুজীবরা অনেক ছোট হয়, এদের অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। সেকেন্ড কি লিখতে পারো? এরা সব জায়গায় পাওয়া যায়, যত গরম জায়গা হোক, যত ঠান্ডা জায়গা হোক, সব জায়গায় অণুজীবেরা পাওয়া যায়। এমনকি জীবদের ভেতরে, মানে মানুষের শরীরের ভেতরেও অণুজীবরা আছে। সব জায়গায় পৃথিবীর অণুজীবরা থাকে। 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। তারপর এদের ভেজা জায়গা গুরুত্বপূর্ণ। অণুজীবদের কিন্তু এটা ভেজা জায়গা কিন্তু অণুজীবরা তাড়াতাড়ি বাড়ে। সেকেন্ড হচ্ছে অন্ধকার জায়গা। ভেজা জায়গা আর অন্ধকার জায়গা পেয়ে গেলে কিন্তু অণুজীবরা বাড়তে কেউ বাধা দিতে পারবে না। ভেজা জায়গা আর অন্ধকার জায়গা, এই দুটো জায়গায় কিন্তু এরা অনেক বেশি পরিমাণে বাড়ে। আবার অনেকে কি এদের মধ্যে কেউ কেউ পচা গলা বস্তু খায়। আবার যারা মানব শরীরের ভেতরে থাকে, তারা কিন্তু শরীরের কোনো কোষ থেকে খাবার সংগ্রহ করে, আমাদেরই শরীরে খাবার সংগ্রহ করে তারা কিন্তু শরীরের মধ্যেই বেঁচে থাকে। আমরা কিন্তু এই জিনিসগুলো পড়ব। তারপর তারপরে এরকম কয়েকটা জিনিস হচ্ছে যেগুলো বললাম, আমাদের শরীরে মানে আমাদের শরীরে আশ্রয় নিয়ে আমাদের শরীরে খাবার খেয়ে বেঁচে আছে। এরকম কয়েকটা ভাইরাস বা অণুজীব হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরেই থাকে আর আমাদের শরীরের খাবার খেয়ে বেঁচে থাকে। তারপর অনেক কিছু রকম ছত্রাক আছে। এই ছত্রাক বললে কিন্তু মাথায় রাখবে, সব ছত্রাক কিন্তু অণুজীব নয়। অণুজীব মানে যাদের দেখা যায় না খালি চোখে, অনেক ছত্রাক কিন্তু খালি চোখে দেখা যায়, তাই সব ছত্রাক অণুজীব নয়। এখানে বইয়ে তোমরা দেখবে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলো ভালো করে একটু পড়ে নেবে। এখানে অণুজীবদের বৈশিষ্ট্য লেখা আছে, আমাদের বলে দিলাম। এবার অণুজীবদের প্রকারভেদ করবো আমরা। অণুজীব কত প্রকারের? অণুজীব কিন্তু আমরা জানি, আমরা 4 প্রকারের। ফার্স্ট হচ্ছে ব্যাকটেরিয়া, সেকেন্ড হচ্ছে আদ্য প্রাণী, চলো আমরা ফার্স্টে এই দুটো নিয়ে আলোচনা করি। ব্যাকটেরিয়া কি? এরা হচ্ছে জীবদের মধ্যে সব থেকে ছোট। এদের যদি বৈশিষ্ট্য লিখতে দেয়, তোমাদের যদি পরীক্ষায় আসতে পারে ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য লেখো, এরকম কিন্তু আসতে পারে। এদের যদি দেয়
এদের জীবদেহে সব থেকে ছোট, এর থেকে বড় কিছু হয় না, মানে এর থেকে বড়ই সব, এর থেকে ছোট কিছু হয় না, এরা সব থেকে ছোট। এরা নানা রকমের হয়, এদের নানা রকম আকৃতি দেখা যায়, কমা হয়, রড হয়, পেঁচানো স্ক্রুয়ের মতো হয়, বা কোনো সময় এরা ব্যাকটেরিয়াগুলো গোলাকার আকারেও বাসস্থান করে। এদের কোষ প্রাচীর থাকলেও উদ্ভিদ কোষের মতো উন্নত কোষ প্রাচীর থাকে না। থার্ড কি হচ্ছে, এদের নিউক্লিয়াস থাকে না। চারটে মতো বৈশিষ্ট্য পড়ে নিলেই কিন্তু এনাফ, ঠিক আছে। এদের পর্দা দিয়ে ঘেরা অঙ্গাণুও থাকে না, যেমন মাইক্রোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড এসব থাকে না, কিন্তু এদের রাইবোজোম থাকে কিন্তু। ওকে, এবার আর্দ্র প্রাণী, আর্দ্র প্রাণী নিয়ে যদি কথা বলি, আর্দ্র প্রাণী এদের হচ্ছে একটি মাত্র কোষ দিয়ে গঠিত, এরা হচ্ছে এক কোষী। এদের দেহে একটাই কোষ দিয়ে গঠিত হয়, আবার এরাও নানা আকারে হয়, এরা কিন্তু গোলাকার হয়, গোলাকার হয়, ডিম্বাকার হয়, থালার মতো হয়, মেনলি গোলাকার আর ডিম্বাকারটা মাথায় রেখো। এরপর এরা কিন্তু স্বাধীনভাবে একা থাকে না, এরা একসঙ্গে অনেক কিছু মিশে থাকে, মানে অনেকগুলো আদ্য প্রাণী একসঙ্গে মিশে থাকে, একসঙ্গেই থাকে। এবার আমরা 3 নম্বর পয়েন্ট হচ্ছে ছত্রাক। আমরা এই দুটোকে আপাতত মুছে দিই। এবার আমরা পড়বো ছত্রাক। এটাও কিন্তু অণুজীবের একটা ভাগ। ছত্রাক কি, এরাও কিন্তু এককোষী, এরাও কিন্তু এককোষী হয়। এদের দেহ ছবিটা যদি তোমরা লক্ষ্য করো, দেখো তোমাদের বইয়ে ছবি দেওয়া আছে, ছবিতে সুতোর মতো একটা অংশ দেখতে পাচ্ছ, এই সুতোর মতো অংশের নাম হাইফি। এর কিন্তু কোয়েশ্চেনে দেয় ছত্রাকের সুতোর মতো অংশের নাম কি, ওদের সুতোর মতো অংশের নাম কিন্তু হাইফি, এটা কিন্তু কোয়েশ্চেনে দেয়। আর এরা জট পাখি মাইসোলিম গঠন করে, তোমাদের বই থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি যেগুলো পরীক্ষা আসার চান্স আছে। এরা জট পাখি মাইসোলিম গঠন করে। এদের কোষে কোষপ্রাচীর, নিউক্লিয়াস, অন্যান্য অঙ্গাণু থাকলে ক্লোরোপ্লাস্ট থাকে না, মাথায় রেখো, ক্লোরোপ্লাস্ট নামে অঙ্গাণুটা থাকে না। আর ক্লোরোপ্লাস্ট থাকে না মানে এ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। ওকে, এরপর হচ্ছে এরা কোষপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। কাইটিন যেন আমাদের চুলে থাকে, এদের কোষপ্রাচীর কাইটিন। তোমাদের যদি স্কুলে কোয়েশ্চেন দেয় কাইটিন দ্বারা নির্মিত একটি ব্যাকটেরিয়ার নাম লেখো, মানে একটি অণুজীবের নাম লেখো, তাহলে কিন্তু আমাদের ছত্রাক লিখতে হবে। এইগুলো কিন্তু কয়েকটা স্কুল ঘুরিয়ে ঘাড়িয়ে কোয়েশ্চেন করে, তোমরা পড়ে যাবে তাও পারবে না, এরকম কয়েকটা কোয়েশ্চেন করে। তারপর এখানে আসে শৈবাল, পরে হচ্ছে শৈবাল। এরাও হচ্ছে এক প্রকারের অণুজীব। শৈবালদের দেহ এককোষী, কিন্তু এর শৈবালে না কোনো সময় একটা কোষে থাকে না। ধরে নাও একটা কোষ আছে, একটা কোষ, এরা কিন্তু পরপর একটা কোষ একটা কোষ একটা কোষ জুড়ে জুড়ে বহু কোষের মতো গঠন সৃষ্টি করে, তারপরে একটা বড় আকার ধারণ করে। ওকে, এই শৈবাল এদের ধর্ম। এবার একটা কোষ যখন থাকে এদের, তাকে ক্ল্যামাইডোমোনাস বলে। ওকে, যখন এই একটা কোষ থাকে একে বলা হয় ক্ল্যামাইডোমোনাস। আর বহু কোষ মানে অনেকগুলো কোষ মিশে মিশে থাকলে তখন বলে ভলভক্স। ওকে, ভলভক্স, দুটো নাম কিন্তু মাথায় রাখবে, একটা কোষ থাকলে ক্ল্যামাইডোমোনাস, একাধিক কোষ থাকলে ভলভক্স। তারপর এরা, এদের না বললাম তোমাদের অণুজীবের জন্য অন্ধকার জায়গা প্রয়োজন, কিন্তু এদের আলোয় এদের বৃদ্ধি ভালো হয়, এটা মাথায় দেখো। আর এরা প্রধানত জলে থাকে। তাহলে আমরা এখন অণুজীবের কয়েকটা ভাগ, চারটে ভাগ পড়ে নিলাম ইতিমধ্যে। এবার আমরা পড়ব কে প্রথম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছে। তোমরা জানো বইয়ে লেখা আছে টুকরো কথায়, 1674 খ্রিস্টাব্দে অ্যান্টন ফন লেভেনহুক নামে হল্যান্ডের এক লেন্স ও অণুবীক্ষণ যন্ত্র প্রস্তুতকারক সর্বপ্রথম নিজে অণুবীক্ষণ যন্ত্রের ব্যাকটেরিয়া অস্তিত্ব প্রমাণ করেন। তারপর ফরাসি বিজ্ঞানী লুই পান্তো জলতরঙ্গের টিকা তৈরি করেছিলেন। জার্মান বিজ্ঞানী রবার্ট কখ
যক্ষা ও কলেরা ব্যাকটেরিয়ার ভূমিকা আবিষ্কার করেন। এরেনবার্গ 1828 খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। আর বর্তমানে ব্যাকটেরিয়াকে মোনেরা গোষ্ঠীভুক্ত করা হয়। এই গোষ্ঠীগুলো আর শ্রেণীগুলো তোমরা ক্লাস 9-এ পড়বে। মোনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, সব নানা রকম গোষ্ঠী আছে। বর্তমানে ব্যাকটেরিয়াকে মোনেরা গোষ্ঠী করা হয়। আর একটা কোশ্চেন এখানে মাথায় রাখবে, 1928 খ্রিস্টাব্দে এরেনবার্গ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেছিল। এটাও কিন্তু কোনো কোনো স্কুলে দেয়। এরপর আমরা পড়ব ভাইরাস। ভাইরাস তুমি নামটা সবাই শুনেছ, এমন শোনোনি করোনা ভাইরাস এইমাত্র চলে গেল, মানে যায়নি এখনও, পরিবেশে আছে, কিন্তু ওই লকডাউন ব্যাপারটা গেছে, তো তখন সবাই শুনেছ এই ভাইরাস কথাটা। এই ভাইরাস জিনিসটা কি? ভাইরাসও হচ্ছে এক প্রকারের অণুজীব, বলতে পারো অণুজীবের মতোই, কিন্তু এদের কোনো কোষীয় গঠন থাকে না। ভাইরাসের পার্থক্য হলো এদের কোনো কোষীয় গঠন থাকে না। এদের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যায়, এই ভাইরাস, যদি আমি ভাইরাসটার উপরে লিখে দিই আগে, ভাইরাস আমাদের শরীরে যখন ঢোকে, কোনো ধরো মানব দেহে ঢুকছে, মানব দেহে ঢুকলে এদের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মানে ভাইরাসের যে বৈশিষ্ট্যগুলো আছে, ধরো জ্বর হবে ভাইরাস হলে, ভাইরাস মানব দেহে ঢুকলে জ্বর হবে, এটা যদি ওর বৈশিষ্ট্য হয়, তাহলে মানব দেহে যতক্ষণ ঢুকবে ততক্ষণই ওর বৈশিষ্ট্য লক্ষণীয় হবে। মানব দেহে যখন বেরিয়ে যাবে, সেটা একটা জড় বস্তুর মতো আচরণ করবে, মানে ভাইরাস কোনো কার্যকরী হবে না। তাহলে ভাইরাস কখন কাজ করে? যখন মানব দেহে বা কোনো জীব দেহে প্রবেশ করে, তখন ভাইরাস কাজ করে। তাছাড়া ভাইরাস একটা জড় বস্তুর মতো কাজ করে, মানে কোনো এফেক্টই থাকে না। এই ভাইরাস পদ্ধতি প্রথম ব্যবহার করেছেন স্যার এডওয়ার্ড জেনার, নামটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু পরের ক্লাসেও তোমরা পড়তে হবে। এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে ভাইরাস কথাটি প্রথম ব্যবহার করেছিল, কিন্তু তখনকার যে অণুবীক্ষণ যন্ত্র ছিল, সেই অণুবীক্ষণ যন্ত্রে ভাইরাসকে দেখা যেত না, কেন ভাইরাস অনেকটাই ছোট হয়। তারপর 1940 খ্রিস্টাব্দে 1940-তে যখন ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করা হলো, তখন ভাইরাসকে দেখা গেছিল, মানে দেখা সম্ভব হয়েছিল। যেমন তোমাদের বললাম এদের কোষীয় গঠন থাকে না, তার মানে এদেরকে না কোনো আবরণী, সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস কিছুই থাকে না, কিন্তু এদের নিউক্লিক অ্যাসিড থাকে। মানে খোলকের মধ্যে এদের ডিএনএ, ডিঅক্সি রাইবোস নিউক্লিক অ্যাসিড, বা আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড, এই দুটোর মধ্যে যে কোনো একটা এদের খোলকের মধ্যে থাকে। আর এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা রোগ সৃষ্টিকারী বা পরজীবী, নিজের তো থাকতে পারে না, যার যা শরীরে থাকে তারই ক্ষতি করে, এটাকে বলে পরজীবতা। কেবলমাত্র এরা জীবকোষে ঢুকলেই এদের বৈশিষ্ট্য প্রকাশ পায়, এটা আমি তোমাদের বললাম। এবার আমরা পড়বো জীব জগতের সঙ্গে আন্তঃসম্পর্ক। আমরা যে পরজীবী ওয়ার্ডটা ব্যবহার করলাম, এই পরজীবী, মিথজীবী, মৃতজীবী, এই 3 রকমের জীবী আছে। সো এইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আশা করি ভাইরাসটা তোমরা বুঝতে পেরেছো। ভাইরাস সম্পর্কে তোমাদের ডিটেলসে কিছু নেই, ডিটেলসে তোমরা ক্লাস 9-এ পড়বে এবং এর ভ্যাকসিন সম্পর্কেও জানবে। ক্লাস 9-এ আছে ওগুলো, তো আমরা এখন শুধু ভাইরাস কী জিনিসটা জেনে রেখে দিলাম। এবার আমরা পড়বো পরজীবী, মিথজীবী, এগুলো। ফার্স্টে আমরা পড়বো পরজীবী। পরজীবী ব্যাপারটা হচ্ছে, পরজীবীটা প্যারাসিটিজম। এই জিনিসটা হচ্ছে, ধরো তোমার দুজন বন্ধু আছো, এ ও বি। এই এ বি, বি থাকে এর বাড়িতে, এ বাড়িতে থাকে মানে এ একটা বড় বাড়ি আছে, ধরে নাও এ একটা বাড়ি আছে, বাড়ি আঁকলাম, এখানে এ থাকে, এবার বি এর বাড়িতে থাকলো। বি কিন্তু একে কোনো টাকা দেয় না থাকার জন্য, উল্টে এর বাড়ি ইলেকট্রিক খরচ করছে, খাবার খরচ করছে, সব খরচ করছে, মানে এর ক্ষতি হচ্ছে, এর কিন্তু টাকার প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে, বি কিন্তু টাকাও দিচ্ছে না। এটাকে বলে পরজীবিতা। অন্যের ঘরে থাকছি, অন্যের ক্ষতি করছি, এই জিনিসটাকে বলে পরজীবিতা। এবার যদি এর কেসটা এরকম হতো, বি আর এ একই বাড়িতেই থাকে, ধরে নাও বি এ একই বাড়িতে থাকে, এ বি একই বাড়িতে থাকছে, এ বিকে সাহায্য করছে কোনোভাবে, বিও একে কোনোভাবে সাহায্য করছে, বিকে ছাড়া এর চলবে না, আর একে ছাড়া বি এর চলবে না,
এই সম্পর্কটাকে বলে মিথজীবী। আর একটা আছে মৃতজীবী। তাহলে পরজীবিতা পড়লাম, এবার আমরা মিথজীবিতাও পড়লাম। এবার মৃতজীবীটা হচ্ছে বহু অণুজীব, অনেক প্রকার অণুজীব আছে। এই অণুজীবগুলো কোনো পচা বস্তুর ওপর থাকে, কোনো জটিল খাদ্যবস্তুর ওপর থাকছে, সেই খাদ্যবস্তুর মধ্যে উৎসেচক রস ক্ষরণ করছে, উৎসেচক রস ক্ষরণ করে সেই বস্তুকে পচিয়ে দিচ্ছে বা কোনো সরল একে পরিণত করে দিচ্ছে বা পরিবেশকে দূষণমুক্ত করছে। এই পদ্ধতিকে বলে মৃতজীবিতা। মানে কোনো জটিল বস্তু ছিল, উৎসেচক রসের সাহায্যে একে সরল করে দিচ্ছে, মানে বিয়োজন বা রূপান্তর করছে, বিয়োজিত বা রূপান্তর করছে সরল যৌগতে। এইটাকে বলে হচ্ছে মৃতজীবিতা। মাথায় রেখো। তাহলে পরজীবিতা বুঝেছো, মিথজীবী বুঝেছো, মৃতজীবিতা বুঝেছো। ওকে, এবার আমরা পড়ব কিছু রোগ সম্পর্কে। ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আর আদ্য প্রাণী ঘটিত রোগ, আর ছত্রাক ঘটিত রোগ। তাহলে পড়ে নিই। তাহলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনগুলি? এখানে ব্যাকটেরিয়া ঘটিত রোগ আছে যক্ষা, কলেরা, মেনগুলো পড়বে, কলেরা, তারপর এখানে ডায়রিয়া, এইগুলো কিন্তু মেন রোগ। ভাইরাস ঘটিত রোগ হচ্ছে কি, মাম্পস আছে, পোলিও আছে। ওকে, আদ্য প্রাণী ঘটিত রোগ, এখানে ম্যালেরিয়া কিন্তু আদ্য প্রাণী ঘটিত রোগ। ম্যালেরিয়া কিন্তু ছেলে মশা দিয়ে হয়, মেয়ে মশা দিয়েও হয়, দুটো কিন্তু আলাদা হয়। আর ছত্রাক ঘটিত রোগ হচ্ছে দাঁত, হাজা, চুলকানি, যা আছে এসব কিন্তু ছত্রাক ঘটিত রোগ। ওকে, এবার আমি একটা স্টোরি বলবো, সেটা শুনবে। তোমরা কোনো সময় যদি আমি বইয়ের স্টোরিটাই বলছি, বইয়ের স্টোরিটা তোমাদের যাতে পড়তে না হয় তাই জন্য বলছি। তোমরা ডাক্তারখানায় যাও, ডাক্তারখানায় ওষুধ দেওয়া হয়, সেই ওষুধের সঙ্গে কিন্তু একটা ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ভিটামিন থাকে। সেই ভিটামিনটা জীবাণুকে মারার ওষুধের সঙ্গে সঙ্গে ওই ভিটামিনের একটা ওষুধও দেওয়া হয় বা ওর সঙ্গে মেশানো থাকে। সেটা কেন করা হয়? এরকম যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে তোমরা বলবে মানুষের ক্ষুদ্রান্তে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা ভিটামিন বি12, ওকে, এই ব্যাকটেরিয়াটা কি তৈরি করে? ভিটামিন বি টুয়েলভ তৈরি করছে। এই বি12-এর কাজ কি? আমাদের দেহে রক্তকোষ, তারপর লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা তৈরিতে এই ভিটামিন কাজ লাগে। তো বুঝতে পারছো, এই ভিটামিন বি12 কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিটামিন। এবার অ্যান্টিবায়োটিক যদি আমরা কোনো ওষুধ খাই, মানে কোনো ব্যাকটেরিয়া হয়েছে, আমার কোনো ভাইরাস হয়েছে, তখন ওষুধ দেওয়া হচ্ছে আমাকে, সেই ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক থাকে। এই অ্যান্টিবায়োটিক খেলে আমাদের শরীরে এই ব্যাকটেরিয়াটা মারা যায়, মানে এই ভিটামিন বি12 যে ব্যাকটেরিয়া তৈরি করছে সেই ব্যাকটেরিয়াটা মারা যাচ্ছে। তাহলে আমাদের শরীরে হট করে কিন্তু ভিটামিন বি12-এর ঘাটতি দেখা যাবে। সেই ঘাটতি যাতে দেখা না যায় তাই জন্য কিন্তু আমাদের ওষুধের সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স, মানে সবকটা ভিটামিন দেওয়া হচ্ছে বা ভিটামিন বি12-এর কোনো একটা মিশ্রণ মেশানো হচ্ছে যাতে ভিটামিন বি12-এর ঘাটতি না হয়। ওকে, আর এই যে ব্যাকটেরিয়াটা আমাদের ভিটামিন বি12 সরবরাহ করছে সেটা হচ্ছে কোলাই। বইয়ে দেখবে লেখা আছে এস্চেরিয়া কোলাই, এসচেরিচিয়া কোলাই, আমার উচ্চারণের অসুবিধা হচ্ছে, এসচেরিচিয়া কোলাই। এটাকে কিন্তু শর্টে বলা হয় কোলাই। তোমাদের স্কুলে যদি কোয়েশ্চেন দিয়ে দেয় কোলাই কোথায় পাওয়া যায়, তাহলে তোমরা তো পারবে না, কারণ তোমরা কিন্তু এসচেরিচিয়া কোলাই পড়ে যাচ্ছ। কোলি কিন্তু এসচেরিচিয়া কোলাইকে শর্ট ফর্মে বলে। তাহলে এটা আমাদের শরীরে দেহে ক্ষুদ্রান্তে পাওয়া যায়। এই এসচেরিয়া কোলাই হচ্ছে একটা মিথজীবী প্রাণী। মানে তোমাদের বললাম, এই আমাদের শরীরে কোনো ক্ষতি করে না,
আমাদের উপকার করে, আমাদের শরীর থেকে খাবারও সংগ্রহ করে, আমাদের শরীরে থাকছে, উল্টে আমাদের উপকারও করছে। ওকে, অন্ত্রে একটা রস পাওয়া যায়, অন্ত্রের রসকে এরা বেঁচে থাকে। এবারে আমরা পড়ব কৃষিতে অণুজীবের ভূমিকা। কৃষিতে অণুজীবরা কী করে সাহায্য করছে। আমাদের শরীরে তো সাহায্য করলে অণুজীব, ভিটামিন বি তৈরি করে, আরও অনেক কিছু আছে, তোমাদের সিলেবাসে এটাই আছে, তো আমি আর কিছু বলছি না। এবার আমরা কৃষিতেও কিন্তু কৃষিতেও কিন্তু অণুজীবরা অনেকভাবে সাহায্য করে। কৃষিতে কিন্তু সাহায্যের হারটা কিন্তু প্রচুর পরিমাণে। এরা সাহায্য করছে কী করে? আমরা জানি ভিটামিন মানে নাইট্রোজেন এক প্রকারের সার, N2, এটা কিন্তু প্রচুর কার্যকারী সার। এখান থেকে ইউরিয়া তৈরি করা হয়, অ্যামোনিয়াও তৈরি করা হয়। এই নাইট্রোজেন দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সার তৈরি হয়। আর উদ্ভিদ নাইট্রোজেনকে নাইট্রেট ও অ্যামোনিয়াম রূপে গ্রহণ করতে পারে। কিন্তু মাটিতে নাইট্রেট মানে NO3 নাইট্রেট, আর অ্যামোনিয়াম মানে NH4, এখানে প্লাস দেওয়া হয় কারণ এটা আয়ন বেশি। সো এই নাইট্রেট হিসাবে গ্রহণ করে। এই নাইট্রেটের পরিমাণ কিন্তু আমাদের মাটিতে কিন্তু খুবই কম। মাটিতে নাইট্রোজেন তো পেয়ে যাবে, এই নাইট্রেটগুলো পাওয়া যায় না। এই অণুজীবরা নানাভাবে মাটিতে সরাসরি বাতাসে নাইট্রোজেনযুক্ত বা নাইট্রোজেনযুক্ত ব্যবহার উপযোগী যৌগ মাটিতে তৈরি করতে পারে বা মাটিতে মিশিয়ে দিতে পারে এই ব্যাকটেরিয়াগুলো। এবং একটা ব্যাকটেরিয়া হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাকটেরিয়া। এসব স্বাধীন ব্যাকটেরিয়ার নানা সায়ানোব্যাকটেরিয়া সরাসরি বাতাসের নাইট্রোজেনকে শোষণ করে নিজেদের দেহে তৈরি করে। এই অণুজীবগুলো মারা গেলে তার নাইট্রোজেনগুলো মাটিতে মুক্ত হয়। তাহলে আমরা এই ধরে নাও একটা ক্লস্ট্রিডিয়াম, এই ব্যাকটেরিয়াটা আছে, এ বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করছে, বাতাস থেকে নাইট্রোজেন নিল, এবার নাইট্রোজেনটা শরীরে চলে গেল, তারপর মরে গেল। মরে যাওয়ার পর নাইট্রোজেনটা ওর শরীরেই আছে, নাইট্রোজেন শরীর থেকে বেরিয়ে মাটিতে মিশে যাবে। এই মাটিতে মেশা নাইট্রোজেন গাছের মূল দ্বারা শোষিত হয়ে গাছে কাজে লাগবে। এরকমভাবে কিন্তু অণুজীবরা আমাদের উদ্ভিদদের সাহায্য করে। এবার আমরা করব অ্যামোনিফিকেশন। উদ্ভিদ বা প্রাণী যখন মারা যায় তাদের দেহে নাইট্রোজেন যুক্ত যৌগ ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি করে। এই পদ্ধতিকে বলে মানে এই প্রক্রিয়াকে বলে অ্যামোনিফিকেশন। আবার সোমোনাস আর নাইট্রোব্যাক্টার নামক নাইট্রিফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে যথাক্রমে নাইট্রেট ও নাইট্রাইটে রূপান্তরিত করে। এই পদ্ধতিকে বলে নাইট্রিফিকেশন। এই দুটো কোয়েশ্চেন কিন্তু ভালো করে পড়বে, এগুলো কিন্তু আসতে পারে 2 মার্কসের জন্য। ওকে, এবার অণুজীব আমাদের কৃষিতে তো সাহায্য করলো, এবার আমাদের খাদ্যে কী করে সাহায্য করে এটাও আমরা এখন জানবো। এবার আমাদের যে ডেলি ব্রেকফাস্ট, যেটা বেশিরভাগ মানুষের ডেলি ব্রেকফাস্ট, পাউরুটি, এই পাউরুটি তৈরি করতে কিন্তু এই অণুজীবরা একটু ভালো পরিমাণে সাহায্য করে। ওকে, তারপর দুধ থেকে দই তৈরি করতে আমাদের কিন্তু এই অণুজীবরা সাহায্য করে। যখন দুধ তৈরি হয়, দুধ ফোটালে 37 ডিগ্রি উষ্ণতায় ল্যাক্টোব্যাসিলাস নামে একটা ব্যাকটেরিয়া আছে, সেইটা ল্যাক্টোব্যাসিলাস এই ব্যাকটেরিয়াটা ল্যাকটিক অ্যাসিডকে রূপান্তরিত করে ল্যাকটোজকে। এখানে আছে ল্যাকটোজ, এটাকে রূপান্তরিত করছে ল্যাকটিক অ্যাসিডে। দুধের মধ্যে পাওয়া যায় এগুলো, ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করছে, ফলে দুধ দইয়ে পরিণত হয়ে যাচ্ছে। এটা কিন্তু খাদ্যে প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা। এবার কয়েকটা তোমাদের এখানে দেওয়া আছে, খাবারকে কী করে ভালো রাখা যেতে পারে, কয়েকটা পদ্ধতি দেওয়া আছে, এই পদ্ধতিগুলো একটু পড়ে নিও। এবার আমরা পড়ব ওষুধ প্রস্তুতিতে অণুজীবীদের ভূমিকা। এতক্ষণ আমরা কৃষি পড়লাম, খাদ্য পড়লাম, কিন্তু আমাদের ওষুধেও কিন্তু অণুজীবীরা নানাভাবে সাহায্য করে। ওষুধে কী করে সাহায্য করছে? ওষুধে কিন্তু অ্যান্টিবায়োটিক তৈরির মাধ্যমে সাহায্য করে। তো আমাদের একটা জিনিস জেনে নিতে হবে আগে, পেনিসিলিন হচ্ছে প্রথম অ্যান্টিবায়োটিক।
এটা কিন্তু এমসিকিউতে দিতে পারে। পেনিসিলিন, এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্টিবায়োটিক। ওকে, এবার আমরা পড়বো অ্যান্টিবায়োটিক জিনিসটা কি, সেই জিনিস। ভ্যাকসিন, ফার্স্টে আমরা জানবো ভ্যাকসিন কি। যখন কোনো জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের দেহে প্রবেশ করে, তখন জীবাণুর গাত্র বা দেহ থেকে বেরোনো ক্ষতিকারক যৌগ, জীবাণু ধরো কোনো প্রবেশ করলে এদের দেহ থেকে যে ক্ষতিকারক পদার্থগুলো বেরোয় তা আমাদের শরীরকে ক্ষতি করে। এরা হলো অ্যান্টিজেন, যেগুলো বেরোচ্ছে সেগুলোকে বলা হচ্ছে অ্যান্টিজেন। এইগুলো সম্পর্কে তোমরা ক্লাস 9 ভালো করে পড়বে। এই অ্যান্টিজেনকে তো আমাদের শরীরে থাকতে দিলে চলবে না, অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য তৈরি হয় অ্যান্টিবডি। ওকে, একে ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি হয় প্রোটিনধর্মী, এরা হয় প্রোটিনধর্মী। আর এই পুরো প্রক্রিয়াটা কি বলা হচ্ছে, অনাক্রম্যতা বা ইমিউনিটি পাওয়ার, ইমিউনিটি। ওকে, অনাক্রম্যতা বা ইমিউনিটি জিনিসটা কী হলো, কোনো রোগ বা জীবাণু আমাদের দেহে প্রবেশ করলো, তার শরীর থেকে কোনো পদার্থ বেরিয়ে বা অ্যান্টিজেন বেরোলো, সেটা আমাদের দেহকে ক্ষতি করতে ট্রাই করছে। ক্ষতি যাতে না করে, ক্ষতির বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবডি তৈরি হলো, শরীর আমাদের অ্যান্টিবডি তৈরি করলো। এই অ্যান্টিবডি প্রোটিনধর্মী হয়, ছেড়ে দাও ওটা। অ্যান্টিবডি তৈরি করলো, অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিজেন দিয়ে মেরে ফেললো, ধ্বংস করে দিল। এই পুরো প্রক্রিয়াটাকে বলছে অনাক্রম্যতা। যার শরীরে যত ইমিউনিটি পাওয়ার বেশি থাকবে, তার শরীরে কিন্তু তত অ্যান্টিবডি থাকবে, আর রোগ হওয়ার চান্স কিন্তু তার শরীরে অনেক কম থাকবে। তাই ট্রাই করবে ইমিউনিটি পাওয়ারটা বাড়ানোর। এরপর আমরা পড়বো টিকাকরণ। টিকাকরণ জিনিসটা কি, সেম ভ্যাকসিনের মতো, আমাদের শরীরে কোনো রোগ জীবাণু হওয়ার আগেই আমাদের সেই রোগ জীবাণুটিকে শরীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মানে ধরো আমার পোলিও হবে, হতে পারে বড় হলে পোলিও, ছোটো বাচ্চাদের 5 বছরের বাচ্চা যার পোলিও হওয়ার সম্ভাবনা আছে। এবার ডাক্তাররা কী করলো, তার শরীরে আগে একটু সামান্য পোলিও ব্যাকটেরিয়া ভাইরাসে ইঞ্জেকশনে নিয়ে ওদের পুশ করে দিল, তাহলে শরীরে হালকা পরিমাণে পোলিওর একটা এফেক্ট চালু হলো। এবার ওই পোলিওটাকে সরানোর জন্য শরীরে অ্যান্টিবডি সৃষ্টি হলো। ওই অ্যান্টিবডি সৃষ্টি হয়ে ওর একটা রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করলো। এই পদ্ধতিকে বলে টিকাকরণ। এই টিকাকরণ ব্যবহার করে কিন্তু টাইফয়েড, টিটেনাস, ডিপথেরিয়া বহু রোগকে কিন্তু আক্রমণ কমানো গেছে টিকাকরণের মাধ্যমে। এবার অণুজীবীদের আরেকটা ভূমিকা আছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা হচ্ছে বর্জ্য পরিষ্কার করা। বর্জ্য পরিষ্কারও কিন্তু অণুজীবীদের ভূমিকা আছে। তো বুঝতেই পারছো সব জায়গায় অণুজীবী আছে, অণুজীবীরা কিন্তু না থাকলে পৃথিবী কিন্তু একটু থমকে যাবে, বলতে গেলে অনেক কিছু কিন্তু কাজ ফাজ আটকে যাবে। বর্জ্য পরিষ্কার কী করে হচ্ছে, অণুজীবরা তোমাদের বললাম কিছু কিছু অণুজীব অক্সিজেন যুক্ত পরিবেশে থাকে, অনেকে অক্সিজেন মুক্ত পরিবেশও থাকে, অক্সিজেন ছাড়া পরিবেশে থাকে। এরা কোনো বর্জ্যকে, কঠিন বর্জ্য আছে, সেই কঠিন বর্জ্যের মধ্যে উচ্ছ্বাসের রস ফেলে এটাকে সরল যৌগে পরিণত করে, বা বর্জ্যকে ভেঙে ফেলে এই রোগ সংক্রমণের সম্ভাবনা কমায়, বা ভেঙে ফেলে পরিবেশ দূষণ থেকে হাত থেকে বাঁচায়। এটা হচ্ছে একটা বর্জ্যের কাজ, মানে অণুজীবীদের কাজ বর্জ্য ভেঙে ফেলা। আর একটা কী হচ্ছে, এরা অণুজীবীরা কোনো যদি নাইট্রোজেন ঘটিত কোনো যৌগকে ভাঙছে, বা কোনো অ্যামোনিয়া ঘটিত কোনো যৌগকে ভেঙে ওখান থেকে কিন্তু নাইট্রোজেন বের করে মাটিতে মিশিয়ে দিচ্ছে, মাটির উর্বরতা বাড়াচ্ছে। তাহলে কি, অণুজীব কিন্তু মাটির উর্বরতা বাড়াতেও কাজে লাগছে। অণুজীবীদের একটা নানান কাজ হচ্ছে, ভালো একটা কাজ হচ্ছে মিথেন গ্যাস তৈরি করা। গ্রামের দিকে দেখবে, গ্রামে বা শহরেও হয় মাঝে মাঝে, বাড়িতে প্লাস্টিক পড়ে থাকছে, অনেক রকম কোনো জন্তুর মল, তরকারি খোসা, সেগুলো বর্জ্য আকারে পড়ে থাকে। এই বর্জ্য আকারে পড়ে থাকার পর মেথোজেনিক ব্যাকটেরিয়া, মাথায় রাখবে মেথোজেনিক ব্যাকটেরিয়া, এই বর্জ্যগুলোকে ভেঙে দিচ্ছে, ভেঙে কি মিথেন গ্যাস তৈরি করছে, CH4, এই মিথেন গ্যাস তৈরি করছে। এই গ্যাস কিন্তু কয়লা, কেরোসিন জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। মিথেন গ্যাসকে কিন্তু রান্নার কাজে, জ্বালানির কাজে
ব্যবহার করা যেতে পারে। তাদের কি বিকল্প উৎস কিন্তু জ্বালানি উৎস কিন্তু অণুজীবীদের সাহায্যে আমরা পাচ্ছি। সো অণুজীবের কিন্তু অনেক ভূমিকা আছে আমাদের পরিবেশে। তো এভাবেই কিন্তু আমাদের এই অণুজীবের জগৎ চ্যাপ্টারটা পড়া হয়ে গেল। অণুজীবের জগৎ সম্পর্কে জানলাম, অণুজীবীদের বৈশিষ্ট্য জানলাম, অণুজীবরা কী করে আমাদের মানব শরীরে বা পরিবেশে এফেক্ট ফেলে সেগুলোও জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের বোঝানোর ট্রাই করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানে ক্লাস এখানেই শেষ করছি। বাই বাই।